আগামীকাল ভোর ৬টার সময় সুপার ক্লাসিকো ম্যাচ আর্জেন্টিনা বনাম ব্রাজিলের। তো ওই ম্যাচে আসলে কে জিতবে সেইটাই এখন একটা জাস্ট আলোচনার বিষয়। তো এই আলোচনায় আমরা দুই দলের কিছু শক্তিমত্তা নিয়েই আলোচনা করতে যাব। তো যদি প্রথমত এইখানে আমরা আর্জেন্টিনার শক্তিমত্তা নিয়ে আলোচনা করি, তাহলে দেখা যাক তাদের অবস্থান কই আছে। তো আর্জেন্টিনার কোচ কোচ দিয়ে যদি আমরা এইখানে শুরু করি, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, যে বর্তমানে অলমোস্ট লিজেন্ডারি পর্যায়ে চলে গেছে। 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত অলরেডি সে 4টা ট্রফি জিতছে এবং 5 নম্বর ট্রফি অনেকটাই লোডিং আছে, এইরকম একটা সিচুয়েশন। তো এই সময়কার মধ্যে মেবি তারা 4টা ম্যাচ আছে, এর বেশি হারে নাই মেবি। তো এইরকম অবস্থা। তো তাদের আবার ওই দিকে যদি আমরা গোল বারের দিকে যাই, গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ অসাধারণ। আবার ওই দিকে যদি আমরা ডিফেন্সের দিকে যাই, ডিফেন্সের দিকেও মোটামুটি তাদের খুব সুন্দর সেটেলড একটা ডিফেন্স আছে। এখানে যেমন ধরেন কুটি রোমেরো আছে, বা আপনার ওই টাগলিয়াফিকো আছে, বা ওতামেন্ডি আছে, এরা আছে মোটামুটি ফুললি সেটেলড বলা যায়। তাদের যে টিমটা আছে ওইগুলো একজনের সাথে আরেকজনের খুবই বোঝাপড়া ভালো। তো ওইখান থেকে আবার মিডফিল্ডে আসলে মিডফিল্ডে দেখা যাচ্ছে যে ব্রাজিলের তুলনায় না, মোটামুটি কম্পেয়ার করার বাইরে তাদের মিডফিল্ডারগুলো। এখানে যদি আমরা দেখি ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডিপল, এরা আছে। তো আপনার দলে যখন এইরকম প্লেয়ারগুলো থাকবে, 2-3টা প্লেয়ার থাকবে, তো অপোনেন্টকে মোটামুটি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো অবস্থা। তো তাদের যেই মিডফিল্ড আছে, এই 2-3টা প্লেয়ারকে মোটামুটি বলা যায় যে তারা গেম চেঞ্জার হিসেবেই কাজ করবে। যদিও লিওনেল স্কালোনি যে আধুনিক ফুটবলের একটা আদর্শ বলা যায়, কারণ সে ওই যে মিডফিল্ড বেসড ফুটবলটাই খেলায়, এইরকম অবস্থা। আর তাদের মিডফিল্ডটা জাস্ট অসাধারণ ভাই। কিন্তু আবার ফরওয়ার্ড লাইনে যদি এই মুহূর্তে আমরা আর্জেন্টিনার দিকে যাই, তাহলে কি বলতে পারবো? আর রিসেন্ট ম্যাচে দেখছি লিড করার মতো তাদের শুধু জুলিয়ান আলভারেজ আছে। এছাড়া আর মনে হয় না। ওই যে আলমাদা লাস্ট ম্যাচে গোল করছে রুগিয়ের সাথে, তারপরে আমি বলবো আহামরি আপ টু দ্য মার্ক ওই রকম নাই, পারফরমেন্স না। তবে অ্যাজ এ ইয়াঙ্গার ওইটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করতেই হবে। কিন্তু আমি কেন এই জায়গাটাতে তাদেরকে পিছিয়ে রাখতেছি, কারণ লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালা, এই এই প্লেয়ারগুলো নাই। তার এই প্লেয়ারগুলো যখন নাই, তখন ওই যে আপনার গোল স্কোরিং যেই বিষয়টা আছে না, এইটা অনেকটা পিছিয়ে যায়। তো এই ক্ষেত্রে আর্জেন্টিনা কিছুটা পিছিয়ে আছে। আবার ওই দিকে যদি সরাসরি আমরা কম্পেয়ারে ব্রাজিলের দিকে যাই, তাহলে ব্রাজিলের অবস্থান কি যদি আমরা কোচের হিসাব করি? এত লিজেন্ড ভাই, লিজেন্ড ডরিবাল জুনিয়র, যার টিম সেট আপ বা ওই যে 11 প্রপারলি সাজানোর ক্যাপাবিলিটিটা নাই বলতে গেলে চলে, বা 11টা প্লেয়ারকে একসাথে কী করে খেলাতে হয় সেইটাও সে ঠিকমতো জানে না। তো ওইটাও বাদ দিলাম, বাদ দিয়ে এখন আমরা যদি একদম গোলবার থেকে হিসাব করি, গোলবারে খুব সম্ভবত রিসেন্ট তাদের অনুশীলন থেকে বোঝা গেছে, যেহেতু আলিসন বেকার নাই, তো এইখানে বেন্তোকে খেলাবে। বেন্তো ম্যাথিউস আছে, এইটা মোটামুটি শিওর ভাই বলা যায়। পেরিকে খেলাবে না। তো তাদের অপশন হিসাবে বেন্টো বেন্টো মোটামুটি সৌদি লিগে ভালো করতেছে। সৌদি লিগ মোটামুটি ইউরোপিয়ানদের নিয়ে গঠিত, তো মোটামুটি বলা যায় যে এখানে তার যে পারফরমেন্স আছে ওইটার উপর বেস করে বলা যায় সে ভালো করবে। তবে এমিলিয়ানো মার্টিনেজের সাথে যদি বেন্টোকে কম্পেয়ার করা যায়, তাহলে এই দিকে ব্রাজিল কিছুটা পিছিয়ে থাকবে, আমার মতামত। এটা অন্যদের মতামত অন্যরকম হতে পারে। আবার যদি ডিফেন্স লাইনে যাই, ডিফেন্স লাইনে গেলে ব্রাজিলের মেইন ডিফেন্ডার বর্তমান সময়ের জন্য গ্যাব্রিয়েল ম্যাগালাস, যে কার্যজনিত কারণে অনুপস্থিত থাকবে। যদিও মার্কুইনোস আছে ওইদিকে, তো একটা আছে। তবে লেফট রাইট, গত ম্যাচে লেফট রাইটে আরানাকে খেলাইছিল, ভালো করছে। আবার ওই রাইট সাইডে ভ্যান্ডারসনকে খেলাইছিল, আহামরি আপ টু দ্য মার্ক ছিল না, তার পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না। পরে ওয়াইজলিকে যখন নামাইছিল, তখন একদম পুরো গেম সিনারি চেঞ্জ হয়ে গেছিলো, এরকম একটা অবস্থা হয়েছিল। তো ওই ক্ষেত্রে নেক্সট ম্যাচে মেবি দেখা যাচ্ছে যে ওয়েসলিকে খেলাবে, আবার ওইদিকে মুরিলোকে খেলাবে। তো মোটামুটি তাদের ডিফেন্স এই একটা বা দুইটার উপরে ডিপেন্ড করে মনে হয় না আর্জেন্টিনার ডিফেন্সের সাথে অতটা কম্পেয়ারেবল, কম্পেয়ার করা যায় না। কারণ ওইদিকে তাদের সেটেলড একটা, আর্জেন্টিনার সেটেলড একটা ডিফেন্স আছে, আর এইদিকে ব্রাজিলের ওয়েল সেটেলড না। এক এক ম্যাচে এক একজনকে খেলাচ্ছে, এরকম একটা অবস্থা, বোঝাপড়াটা কম।
মিডফিল্ডার যদি আবার ব্রাজিলের হিসাবে আসি, মিডফিল্ডার ব্রাজিলের হিসাবে আসলে ব্রুনো গুইমারেস বা গারসন দুইজনই নেই, একজন ইনজুরিজনিত কারণে, একজন কার্যজনিত কারণে। তো দুইজনের মধ্যে দুইজন নাই। জোয়েলিন্টন আছে, যার ডিসিপ্লিনারি তো অনেক সমস্যা আছে, এ আবার কাটার এসেই পাবে, অলরেডি লাস্ট ম্যাচের একটা পাইছে। বা এই দিকে দেখা যাচ্ছে যে অ্যাডারসনকে খেলাতে পারে অথবা আন্দ্রেকে খেলাতে পারে। তো এই যে জিনিসগুলো আছে, মানে দুইটা ম্যাক্সিমাম মনে হয় দুইটা মিডফিল্ডার খেলাবে। এখন এই জায়গায় যদি দুইটা মিডফিল্ডার খেলানো হয় তাহলে আদৌ কি আর্জেন্টিনার সাথে টিকে থাকা যাবে? কারণ দেখেন আর্জেন্টিনা ফুল ম্যাচটা কিন্তু তারা মিডফিল্ড থেকেই পরিচালনা করে, যেটা ব্রাজিলের হচ্ছে তারা সরাসরি ডিফেন্স, আবার ওইদিকে সরাসরি ফরওয়ার্ড লাইন থেকেই খেলে, মানে মিডফিল্ডে কন্ট্রোল খুবই কম। আর যদি আর্জেন্টিনার মতো দলের সাথে এই মুহূর্তে মিডফিল্ডে আপনার কন্ট্রোল না থাকে তাহলে ম্যাচ বের করে আনা অনেক টাফ হয়ে যাবে। আচ্ছা, গেল ওই বিষয়টা। যদি আমরা অ্যাটাকারে যাই, অ্যাটাকারে গেলে বর্তমানে আর্জেন্টিনার যেই অ্যাটাক লাইন, ওই হিসাবে আর্জেন্টিনার অ্যাটাক লাইন ব্রাজিলের অ্যাটাকের সাথে কোনো কম্পেয়ারই হবে না। কারণ এরা এত দুর্দান্ত পারফরমেন্স করতেছে, জাস্ট ভিনি, রাপিনহা, রদ্রিগো বা কুনহাজ আছে, যারাই আছে, সাবিনহো, মোটামুটি সবাই ভালো করতেছে। তো এখানে কোনো কম্পেয়ার হবে না। তো এইখানের বিষয়টা বাদ দিলাম, এখন মোটামুটি ওভারঅল একটা হিসাব দেখি যে কে জিততে পারে বা কে হারতে পারে, এইরকম একটা অবস্থা। এজ এ টিম মোটামুটি ওয়েল সেটেলড, শুধু ফরওয়ার্ড লাইনটা একটু নড়বড়ে অবস্থা আর্জেন্টিনা। তবে এজ এ টিম বা কোচের যে প্ল্যানিং, ওই প্ল্যানিং অনুযায়ী কিছুটা এগিয়ে আছে এখানে আর্জেন্টিনা। তবে ব্রাজিল ওই যে এজ এ টিম তারা কিছুটা পিছিয়ে, বাট ওয়ান টু ওয়ান প্রত্যেকটা প্লেয়ার কিন্তু বর্তমানে আপনার আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলেরগুলোই এগিয়ে আছে। আপনি ডিফেন্স লাইন থেকে একদম ফ্রন্ট লাইন পর্যন্ত দেখেন, মানে বিশ্ব মানের প্লেয়ারগুলো, কিন্তু ওইগুলোকে কাজে লাগাতে পারতেছে না ডরিবাল জুনিয়র। যেই কারণে ব্রাজিলের এইরকম ভয়াবহ অবস্থা, বারবার ড্র করতেছে, হারতেছে, 2টা ম্যাচ অলরেডি তার অধীনে হেরে গেছে, 6টা ম্যাচ ড্র করছে, এইরকম অবস্থা। তো এইখানে 1-to-1 কম্পেয়ার হিসাব হবে না, কারণ এজ এ টিম ফুটবল হচ্ছে, কারণ ফুটবলটা খেলা হচ্ছে এজ এ টিম। তো এজ এ টিম যখন খেলা হবে তখন আপনার ফুল টিমকেই ভালো কিছু দিতে হবে, তখন গিয়ে ম্যাচ জেতা পসিবল। তবে আমার মনে হয় 50-50 চান্স আছে দুই দলের। তবে এই ক্ষেত্রে 1-to-1 এর মধ্যে আবার দেখা গেছে যে ফ্রন্ট লাইন যেহেতু আর্জেন্টিনা দুর্বল আছে, তাই তাদের কোচও কিছুটা মানসিকভাবে কিছুটা পিছিয়ে আছে। আর রিসেন্ট একটা সাক্ষাৎকারে দেখলাম সে বলতেছে ব্রাজিলের বিশ্বমানের দল এই সেই এগুলো বলতেছে। আবার ওইদিকে ডরিবাল জুনিয়রের ব্রাজিল যে কিছুটা এগিয়ে থাকবে এই জায়গার কারণে, যদি ভালো মিডফিল্ডে একটু ভালো করতে পারে তাহলে আর্জেন্টিনার ডিফেন্সকে মনে হয় ভেঙে দিবে, কারণ যেই লেভেলের প্লেয়ারগুলো আছে ব্রাজিলের ফ্রন্ট লাইনে। আর অলরেডি এরা মোটামুটি একরকম ঘোষণা দিয়ে যাচ্ছে যে আমরা আর্জেন্টিনার ম্যাচে জিতে যাচ্ছি। স্পেশালি আপনার রাপিনহা বলে যাচ্ছে যে একদম দুর্দান্ত ফর্মে, এইবারের ব্যালন ডিওরের দাবিদার, সবচেয়ে প্রথম দাবিদার বলতে গেলে। মোহাম্মদ সালাহ অলরেডি ঝরে পড়ছে। তো ওভারঅল মিলালে বিষয়টা এরকম হচ্ছে যে এখন পর্যন্ত আপনি 100% শিওরিটি দিতে পারবেন না যে আর্জেন্টিনা জিতবে বা ব্রাজিল জিতবে। তবে দিন শেষে খেলা যখন 90 মিনিট কমপ্লিট হবে তখন বোঝা যাবে। তো দেখা যাক খেলা কত দূর যায়। তো টিম হিসাবে দেখা যাক সব শেষে কারা দলকে ভালো কিছু দিতে পারে, সেই প্রত্যাশা রইল দুই দলের জন্য যে তারা উভয়েই ভালো কিছু দিবে, দিয়ে একটা ভালো ফাইট করবে।